আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। চলুন গল্পে ফিরি। অফিসে নিজের ডেস্কে বসে কিছু জরুরি কাজ করছিল রনক। গত 2 বছর যাবৎ একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছে। যোগ্যতা থাকলেও চাকরিটা তেমন উঁচু পর্যায়ের না, কিন্তু পড়াশোনা শেষ করে 3 বছর বেকার থেকে মাথার ঘাম পায়ে ফেলে জুতোর তলা ক্ষয় করে কোনো রকম ঘুষ না দিয়ে এই চাকরিটা যে কপালে জুটেছে সেটাও ভাগ্যের ব্যাপার। অন্তত বেকারত্বের তকমাটা তো ঘুচল। যদিও ওর চাচারা সবাই সরকারের উচ্চ পর্যায়ের অফিসার, চাইলেও ওনাদের মাধ্যমে একটা ভালো চাকরি পাওয়া যেত। ওর চাচারা বলেছিল চাকরির জন্য কোনো সমস্যা হবে না, কারণ আজকালকার যুগে মামা চাচার জোর থাকলে লাইফে ভালো কিছু করা কোনো ব্যাপার না। কিন্তু রনক নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে চেয়েছিল, কারো পাওয়ারের মাধ্যমে নয়। অবশ্য ম্যানেজার স্যার বলেছে এই মাসে যদি অন্তত 30টা অ্যাকাউন্টের টার্গেট পূরণ করতে পারে তবে উনি হেড অফিসে রনকের প্রমোশনের জন্য কথা বলে দেখবে। সেজন্য রনক এত ব্যস্ত হয়ে কাজ করছে। সবে 14টা অ্যাকাউন্ট করা হলো, আরও 16টা অ্যাকাউন্ট এই সপ্তাহের মাঝেই করতে হবে। এই কয়দিনে এতগুলো নতুন অ্যাকাউন্ট করা সম্ভব হবে বলে মনে হয় না, তবে ভাগ্য ভালো হলে টার্গেট পূরণ হবে, না হলে এই পোস্টে পড়ে থাকতে হবে না জানি আর কয় বছর। কিছু ক্লায়েন্ট লোন নিয়ে ঠিক সময় সেই টাকা পরিশোধ করেনি, তাদের ব্যাপারেও এ সপ্তাহে খোঁজ খবর করতে হবে। ম্যানেজার স্যারের করা অর্ডার আছে, কেননা আগামী সপ্তাহ থেকে অফিসে অডিট শুরু হবে। লোনের টাকাগুলো ঠিক সময় আদায় না হওয়ার ব্যাপারে যারা লোন নিয়ে সঠিক সময় পরিশোধ করেনি তাদের সাথে যোগাযোগ করে সঠিক সময় টাকা না দিতে পারার একটা জুৎসই কারণ জানতে হবে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে হেড অফিসের বড় স্যারদের কাছে নিজের ব্যর্থতার জন্য কঠিন জবাবদিহি করতে হবে। এমনিতে নতুন চাকরি, তার উপর অডিট চলাকালীন সময়ে হেড অফিসার স্যারদের কাছে কোনো একটা ত্রুটি ধরা পড়লেই চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর মানুষও বাকি লোন নেবে আর সঠিক টাইমে পরিশোধ করবে না, এটা কেমন মানসিকতা তাদের? এদের কারণে অফিস কর্মকর্তাদের ভোগান্তি পোহাতে হয়। এত তথ্য প্রমাণের ভিত্তিতে লোন নেওয়ার পরেও যে চিটিংবাজি করতে পারে, এই গুটি কয়েক মানুষকে না দেখলে বুঝাই যেত না। 3 জনকে ফোনে পাওয়া গেলেও বাকি 2 জনকে কোনোভাবেই কানেক্ট করা যাচ্ছে না, একেবারে লাপাত্তা হয়ে আছে। কি থেকে কি করবে কিছুই মাথায় ঢুকছে না ওর। এই সমস্যাগুলো শুধু ওর নয়, ওর পোস্টে থাকা প্রায় সবারই। এখন বাজে বেলা 3টা, কাজের চাপে আজ দুপুরের খাবারটাও খাওয়া হয়নি। ফোনের রিংটোনে সম্বিত ফিরল রনকের। ফোন হাতে নিতে দেখলো ছোট চাচুর ফোন। এই মুহূর্তে কারোর সাথে ফোনে কথা বলার কোনো জো নেই, তাই রনক ফোনটা ভাইব্রেশন করে রেখে দিল। কিন্তু ফোনে একের পর এক ভাইব্রেশন হয়ে যাচ্ছে। রনকদের পরিবারে রনক সবার বড় সন্তান হওয়ায় সবার আদরটা একটু বেশি পেয়েছে। তাছাড়া ওর চাচারা যে কোনো জরুরি দরকারে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়ার আগে ওকে একবার হলেও জিজ্ঞাসা করবে। ফোন এখন রিসিভ করার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও এতবার ফোন আসতে দেখে হয়তো জরুরি ফোন হবে ভেবে রিসিভ বাটনে চাপ দিয়ে ফোনটা কানে ঠেকালো। রনক হ্যালো বলতেই ওপাশ থেকে ছোট চাচ্চু তার চিরাচরিত হাসিটা দিয়ে বলল, রনক আজ অফিস শেষে একটু বাসায় আসিস তো বাবা, তোর সাথে জরুরি কথা আছে। রনক বুঝতে পারলো ছোট চাচা কি জরুরি কথা বলবে। রনক খানিকটা রাগের সহিত বলল, চাচ্চু তোমাকে কতবার বলেছি অফিস টাইমে আমাকে খুব জরুরি দরকার ছাড়া ফোন দিবে না। আমি তো জরুরি দরকারই, দেখো চাচ্চু তোমার এখনকার জরুরি দরকারটা কি তা আমি ভালো করেই জানি, তাই আমি সময় থাকলেও তোমার বাসায় আসতে পারবো না। আমার রাগের ব্যাপারে তোমাকে নিশ্চয়ই নতুন করে বলতে হবে না, তাই বলছি শুধু আজ নয়, এ ব্যাপারে আর কোনোদিন কোনো কথা বললে আমি একেবারেই তোমাদের বাসায় যাওয়া বন্ধ করে দিব। এ বলে রনক হুট করে ফোন রেখে দিল। রনকের এমন আচরণে ওই পাশে ওর ছোট চাচা হতবিহ্বল হয়ে অসহায়ের মতো পাশে বসে থাকা মেজো ভাইয়ের দিকে তাকালো। 3:30টার দিকে রনক দুপুরের খাবার খেতে বসলো। রনক যখন দুপুরের খাবার খাচ্ছে তখনই ওর মা আয়েশা বেগমের ফোন এলো। এ মানুষটার ফোনটাকে কোনোভাবে ইগনোর করা যায় না। মায়ের ফোন দেখলেই মনের ভিতর কেমন যেন ভালো লাগা ছেয়ে যায়। যত ক্লান্তি থাকুক তা নিমিষেই শেষ হয়ে যায়। তাড়াতাড়ি খাওয়া শেষ করে রনক মায়ের নাম্বারে কল ব্যাক করলো। ওপাশ থেকে আয়েশা বেগম ছেলের কণ্ঠস্বর শুনে যেন কলিজায় পানি ফিরে পেল। ভালো মন্দ খবর জিজ্ঞাসা করার পর থেমে থেমে বলল, বাবা তোর চাচু ফোন করেছে? রনক এতক্ষণে মায়ের ফোন দেওয়ার আসল মতলব বুঝতে পেরেছে, নয়তো কখনো মা এই সময় ফোন দেন না, যদিও দেয় হয়তো রাতে নয়তো সকালে। কিরে কথা বলছিস না কেন? মায়ের এ কথায় রনক ভাবনা থেকে ফিরে বলল, হ্যাঁ বলো আম্মা, তোর চাচু ফোন করেছে? রনক গম্ভীর গলায় বলল, করেছে। কিন্তু আম্মা তোমরা কি শুরু করেছো বলো তো? যেখানে আমি একবার না বলেছি সেখানে বারবার আমাকে কেন টানছ? কিন্তু রিদিতা তো অনেক ভালো মেয়ে, আর তাছাড়া নিজেদের মেয়ে, সবকিছু জানাশোনা আছে। তোর মেজো চাচাও খুব আগ্রহ করে প্রস্তাবটা দিয়েছে, ভেবে দেখিস প্রস্তাবটা খারাপ নয় কিন্তু। আম্মা প্লিজ এই এক কথা এতবার বলো না, এত ভাবাভাবির কিছু নেই, যা একবার বলেছি তাই আমার শেষ কথা। আর রিদিতা কতটা ভালো মেয়ে সেটা তোমার থেকে আমার অনেক ভালো করে জানা আছে। কতটুকু চেনো তুমি ওকে? হাসি মুখে 2-4টা কথা বললেই মানুষের ভালো হওয়ার প্রমাণ দেয় না। তুমি থাকো গ্রামে, কিন্তু আমি তো এখানে থাকি, তাই আমি জানি ওর খবর।
আর আমি তোমাকে আগেও বারবার বলেছি, আত্মীয়দের মাঝে কখনো নতুন করে আত্মীয়তা করার কথা ভেবো না। এটা আমার একেবারে পছন্দ না, কেননা আত্মীয়দের মাঝে ঝামেলা বেশি হয়। ছোট ফুপু আর বড় ফুপুকে দেখেও কি তোমাদের শিক্ষা হয়নি? কত মিল ছিল দুই বোনের। সম্পর্কটাকে মজবুত করতে এক বোনের মেয়ের সাথে আরেক বোনের ছেলের বিয়ে দিল, কিন্তু কি হলো? এখন এমন অবস্থা হলো যে এক বোন আরেক বোনের মুখ পর্যন্ত দেখতে চায় না। ভালোবাসা এখন ঘৃণায় রূপ নিয়েছে। তাছাড়া বড় মামাদের দিকেও একটু দেখো। আমি বুঝি না তোমরা কেমন মানুষ। তোমাদের নিজেদের মাঝে এত চাক্ষুষ প্রমাণ রয়েছে, তারপরেও কোন আক্কেলে আবারও সে ভুলটা করতে চাইছো? সবাই তো আর এক না। পৃথিবীতে আত্মীয়দের সাথে নতুন করে আত্মীয়তা করলেই যে সম্পর্কটা নষ্ট হয়, এটা তোর ভুল ধারণা। এমন অনেক। আম্মা, তোমার কাছে মাফ চাই। আমি জানি সবার মাঝে ঝামেলা হয় না, তারপরেও এই ব্যাপারে আমাকে আর কিছু বলো না। আয়েশা বেগম ওপাশ থেকে সুর নরম করে বলল, আচ্ছা, আত্মীয়দের মাঝে না হয় নাই দেখলাম, কিন্তু অনাত্মীয়দের মাঝে দেখতে তো কোনো আপত্তি নেই, কিন্তু তুই তো তাও মানছিস না। রনক কিছুটা মন মরা ভাব নিয়ে বলল, না মা, আমি এখন আর এসব নিয়ে ভাবছি না। একবার তো শিক্ষা হয়েছে, নতুন করে আবার ঠকতে চাই না। দেখ, একটা ঘটনা মনে করে কতদিন নিজে কষ্ট পাবি? মানুষের জীবনে এমন অনেক কিছুই হয়। তাছাড়া ওই ঘটনায় তো তোর কোনো দোষ ছিল না, বরং ভালোই হয়েছে, আগে ভাগে সব ধরা পড়ে গেছে। আর পরে হলে তো সমস্যা হতো। শুধুমাত্র সেই ঘটনার জন্য আজ 5 মাস তুই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিস। তুই তো মেয়ে না যে তুই এভাবে সবকিছু থেকে পালিয়ে বেড়াবি। ওর থেকেও অনেক ভালো মেয়ে তোর জন্য নিয়ে আসবো আমি। না মা, এখন এসব ব্যাপারে কথা তুলো না, আমার শুনতে ভালো লাগছে না। ওপাশ থেকে আয়েশা এবার একেবারে কেঁদে দিয়ে বলল, কেন শুনবি আমার কথা? তুই তো এখন এমন হয়েছিস, আমাদের থেকে পালিয়ে বাঁচতে পারলেই বাঁচিস। বিয়ের কথা বাদই দিলাম, কিন্তু তুই তো একেবারে বাড়ি ছাড়া হয়ে গেছিস। তোরা দুই ভাই দুই জায়গায় পড়ে আছিস। মেয়েগুলো শ্বশুর বাড়ি আছে। রিফাত মাসে 2 মাসে একবার করে বাড়িতে আসলেও তুই কতদিন যাবৎ বাড়িতে আসিস না বলতো? দেখ, আমি তোর মা, আমার কি তোকে একবারও দেখতে ইচ্ছা করে না? ফোন দিলেও ঠিক করে কথা বলিস না, কেন করছিস এমন? তোর আব্বাও তোর চিন্তায় সারাক্ষণ অস্থির হয়ে থাকে। আম্মা, আমি পালিয়ে বেড়াচ্ছি না, আর তোমাকে দেখার ইচ্ছে যে আমার হয় না তা কিন্তু নয়, কিন্তু কি করব বলতো? সেইভাবে আসার সুযোগই পাচ্ছি না। শুক্রবার শনিবার 2 দিন সাপ্তাহিক ছুটি হলেও এখান থেকে বাড়িতে আসতে যেতেই 2 দিন চলে যাবে। থাকার সময় আর পাবো কই? তাই আসতে চাইলেও পারি না। দেখ, বাহানা বানাবি না। দুনিয়ায় তুই একাই চাকরি করিস না, আমি খুব ভালো করেই জানি তোর মতলব। ঠিক আছে, আসতে হবে না। আমি মরার পরে একেবারে আসিস কবরে মাটি দিতে। মা, এসব আজে বাজে কথা কেন বলছো? কথায় কথায় মরার কথা না বললে কি তোমার ঘুম হয় না? আমি বলছি তো, ছুটি পেলে চলে আসবো। আচ্ছা, আমি এখন রাখি মা, অফিসে কাজের অনেক চাপ। আমি তোমাকে রাতে ফোন দিব। এ বলে তড়িঘড়ি করে রনক ফোন রেখে দিল, নয়তো মায়ের আবেগপূর্ণ কথার মাঝে ও হেরে যেত। রনক কাজে মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু ওই ঘটনাটা মনে পড়ায় কাজে মন বসানো মুশকিল হয়ে পড়েছে। রনক যতই ওই ব্যাপারটা ভুলে যেতে চাচ্ছে, ততই কেউ না কেউ ওকে কথাগুলো মনে করিয়ে দিবেই। সন্ধ্যাবেলা অফিস শেষ করে রনক বাসায় আসতে দেখল হাবিব ওর আগেই চলে এসেছে। এখন সে রান্নার জোগাড় যন্ত্র নিয়ে ব্যস্ত। হাবিব রনকের রুমমেট, খুব ভালো একটা ছেলে, ব্যবহারও ভীষণ অমায়িক। যত মন খারাপ থাকুক না কেন, সবসময় ওর মুখে হাসিটা লেগেই থাকে। রনকের মাঝে মাঝে হাবিবকে দেখে অনেক ঈর্ষা হয়। একটা মানুষ সবসময় এত হাসি খুশি থাকে কি করে? ওর কি কখনোই মন খারাপ হয় না? শুধু কি আমার সাথেই মন খারাপ হওয়ার ঘটনাগুলো ঘটে? কেন আমি ভালো থাকতে পারি না? এরকম অনেক প্রশ্ন মাঝে মাঝে রনককে ভাবিয়ে তোলে, যার কোনো সদুত্তর মেলে না। হাবিব একটা কোম্পানিতে সেলস ম্যানেজারের চাকরি করে। 3 বছর ধরে ওরা দুজনেই একটা মেঝে পাকা টিনশেড ঘরের একটা রুম ভাড়া করে থাকছে। রান্নাবান্না ওরা নিজেরাই করে। রান্নার দায়িত্বটা সকালে রনকের আর রাতে হাবিবের। দুপুরে দুজনেই বাইরে খেয়ে নেয়। রনককে দেখে হাবিব সালাম দিয়ে হেসে দেয়। পরক্ষণে ওর মন খারাপ দেখে বলল, কি ব্যাপার রনক সাহেব, আজও কোনো ভুলের কারণে ম্যানেজার ব্যাটার ঝাড়ি খেয়েছ নাকি? মুখটা অমন কালো হয়ে আছে কেন? রনক জামা কাপড় চেঞ্জ করতে করতে বলল, না তেমন কিছু নয়। এ বলে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। হাবিব ততক্ষণে চুলোয় ভাত বসিয়ে দিয়ে 2 কাপ চা নিয়ে রনকের বেডে এসে বসল। 1 কাপ চা রনকের দিকে বাড়িয়ে ধরে বলল, নে চা খা। তারপর নিজের চায়ে চুমুক দিতে দিতে বলল, কি হয়েছে বলতো? হঠাৎ এমন মন খারাপের হেতু কি? আর বলিস না, পরিবারের সবাই আবারও বিয়ের জন্য ভীষণ চাপ দিচ্ছে। তুই তো জানিস একবার কি অপদস্থনা হয়েছে এই বিয়ের জন্য। ওই একটা কারণে আমি বাড়ি যেতে পারছি না লজ্জায়। লোকে ঘুরে ফিরে একই প্রশ্ন করে। আচ্ছা, এখানে আমার দোষটা কোথায় যে লোকের এমন কথা শুনতে হবে? যে দোষ করেছে সে তো দিব্যি আছে, মাঝখান থেকে গ্যারাকলে পড়লাম আমি। এদিকে মা কেঁদে কেটে অস্থির, আমি বাড়ি যাচ্ছি না দেখে। প্রত্যেক দিন ফোন দিয়েই তার কান্নাকাটি শুরু হয়। এভাবে ভালো লাগে তুই বল? আর ওই ঘটনার পর থেকে কি জানি আমার মেজ চাচা রিদিতাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমার পরিবারের প্রত্যেকটা লোককে দিয়ে আমাকে রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারছি না এত টাকা পয়সা বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও আমার মতো একটা স্বল্প বেতনের চাকরিওয়ালা সাধারণ ছেলের সাথে রিদিতার বিয়ে কেন দিতে চাইছে চাচা। এমনটাও নয় যে রিদিতা কোনো দিক দিয়ে অসম্পূর্ণ,
ওর বিয়ের জন্য ছেলের অভাব হওয়ারও কথা নয়। হাবিব হাসতে হাসতে বলল, যে যাই হোক তোর মাঝে কিছু তো একটা পেয়েছে, না হলে এমন উঠে পড়ে লাগবে কেন? এক কাজ কর, তুই রাজি হয়ে যা। দেখ, একসাথে রাজ্য এবং রাজকন্যা দুটোই পেতে যাচ্ছিস। সবাই যখন বলছে তো সমস্যা কি, বিয়েটা করে ফেল। আর তাছাড়া তোর চাচাতো বোনের মতো মেয়ে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। সুন্দরী, শিক্ষিতা, আধুনিকা, কোনো দিক দিয়ে হারবি না। এই বলে হাবিব আরো হাহা করে হাসতে লাগলো। আরে ছাড় তো, মজা করিস না। এসব টাকা পয়সার প্রতি আমার কোনো আগ্রহ নেই। টাকা পয়সা আজ আছে কাল নেই। আর তাছাড়া হৃদিতা কিরকম সেটা তো তুই একবার হলো দেখেছিস। সেদিন তোর সামনে কি অবস্থা করলো ভুলে গেছিস? ওর চলাফেরা, আচার আচরণ কোনোটাই আমার ভালো লাগে না। সুন্দরী আর শিক্ষিতা হলেই হয় না, তার চলাফেরা, আচার আচরণ মার্জিত ও ভালো হওয়া দরকার। এর চাওয়া পাওয়া অনেক উচ্চাকাঙ্ক্ষী, যেগুলো আমার দ্বারা কখনোই পূরণ করা সম্ভব নয়। আমার যেরকম মেয়ে চাই বউ হিসেবে, সেসব দিক বিবেচনা করলে হৃদিতা একেবারে আনাড়ি। তাও যদি ও মেয়ের মতো মেয়ে হতো তাহলে হয়তো একবার ভাবা যেত, কিন্তু ও মেয়ে হয়ে যেন মেয়ে নয়। হাবিব বিস্ময়ের দৃষ্টি নিয়ে বলল, মেয়ে হয়ে মেয়ে নয় মানে? বুঝিয়ে বলতো। এত বুঝিয়ে বলতে পারবো না, বুঝে নিতে পারলে নে, না হলে চুপ থাক। হাবিব আর কিছু না বলে চায়ের শেষ চুমুক দিয়ে উঠে গিয়ে চুলা থেকে ভাতের পাতিল নামালো। তরকারিটা আগেই রান্না করে রেখেছিল। ওদিকে ঈশার আজান হচ্ছে। সবকিছু গুছিয়ে হাবিব অজু করে এসে রনককে উদ্দেশ্য করে বলল, চল মসজিদ থেকে ঈশার নামাজটা পড়ে আসি। রনক একবার বিরক্তি ভরা চোখে হাবিবের দিকে তাকালো। কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল। অন্যদিন হলে এতক্ষণে বলেই ফেলতো, তোর কি এই কথা বলা ছাড়া আর অন্য কোনো কাজ নেই নাকি? সারাদিন অফিস করে এসে এমনি ক্লান্ত হয়ে থাকি, আর তুই আছিস নামাজ নিয়ে। এই বয়সে এত মোল্লা মৌলভী হয়ে যাচ্ছিস, বয়স কি চলে যাচ্ছে নাকি? সারাদিন অফিস করে এসেও কি তোর নামাজে যাওয়ার ধৈর্য হয়? রাত 12টায় ঘুমিয়ে সকাল 4:30টায় হাবিবের ফোনে অ্যালার্মে প্রত্যেক দিন রনকের ঘুমের ব্যাঘাত ঘটে। আর এ নিয়ে রনক ওকে প্রত্যেক দিন কিছু কটু কথা শোনাবে। কিন্তু হাবিব রনকের এসব কথায় কখনোই মন খারাপ করে না। হাসি মুখে পরের নামাজের সময় ঠিকই আবার রনককে মসজিদে যাওয়ার জন্য ডাক দিবেই। কিন্তু আজ প্রথমবার কেন জানি হাবিবকে কিছু বলতে মন সায় দিচ্ছে না রনকের। রনককে এভাবে চুপ হয়ে বসে থাকতে দেখে হাবিব একটু অবাকই হলো। সেই সাথে একটুখানি আশার আলো খুঁজে পেয়ে আবারও বলল, দেখ, আজ তোর মন খারাপটা একটু বেশি মনে হচ্ছে। আমার সাথে মসজিদে চল, দেখবি মন এমনিতেই ভালো হয়ে যাবে। নামাজ হলো মানুষের মন ভালো করার মহা ঔষধ। আমরা যখন দুনিয়াবী চিন্তায় অস্থির থাকি তখন আল্লাহর সান্নিধ্যেই আমাদের মনে প্রশান্তি এনে দেয়। রনক আরও একবার হাবিবকে দেখে বলল, ভাবলো ছেলেটা প্রতিদিন এতবার করে বেহায়ার মতো আমার কটু কথা শোনার পরেও কখনো বিরক্ত হয় না, উৎসাহ হারায় না। দেখি না একদিন ওর কথা শুনে হয়তো ওর কথা সত্যিও হতে পারে। তারপর শান্ত স্বরে বলল, আচ্ছা তুই দাঁড়া, আমি অজু করে আসছি। হাবিব মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করল। এতদিনে আল্লাহ রনকের মন একটু হলেও নরম করেছে। অথচ যে ছেলেকে নামাজের জন্য বলতে বলতে প্রত্যেকদিন মুখ ব্যথা হয়ে যায়, আজ ও এত সহজে রাজি হয় কি করে? মসজিদে পা রাখতেই অদ্ভুত এক ভালো লাগায় রনকের মন ভরে গেল। কিছুক্ষণ আগের মন খারাপটা একেবারে চলে গেছে, যেন কেউ জাদুর পরশে ওর মনের সমস্ত অস্থিরতা দূর করে দিয়েছে। এটা কি করে হতে পারে? কি আছে নামাজের সাথে এই মন খারাপের সম্পর্ক? নামাজ শেষে হাঁটতে হাঁটতে হাবিব বলল, কিরে, মন একটু ভালো হয়েছে? রনক মুচকি হেসে বলল, একটু নয়, পুরোপুরি ভালো হয়েছে। কিন্তু আমি তো অবাক হয়ে গেছি, এটা কি করে সম্ভব? হাবিব মুচকি হেসে বলল, যেটা আমাদের দ্বারা অসম্ভব সেটাই সৃষ্টিকর্তার দ্বারা সম্ভব। আমরা বলি কি করে সম্ভব, আর আল্লাহ বলে আমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। যখনই আমরা কোনো কিছুতে ভালো লাগে না অনুভব করি তখনই সৃষ্টিকর্তা আমাদেরকে তাকে স্মরণ করার জন্য ডাকেন। আর নামাজ হলো আল্লাহর সান্নিধ্য পাওয়ার প্রধান মাধ্যম। নামাজের মাধ্যমে আল্লাহ তার বান্দার মনের কথাগুলো শুনে থাকেন। বান্দার মনের অস্থিরতা তিনি বুঝতে পারেন। তাই তো তার স্মরণে হাজির হতে দৈনিক 5 বার তিনি তার বান্দাদের নামাজের প্রতি আহ্বান করেন, কেননা আল্লাহর স্মরণের মাধ্যমেই মনের প্রশান্তি লাভ হয়। আল কোরআনে আল্লাহ নিজেই তা বলে দিয়েছেন। বস্তুত আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ। যিনি অন্তর সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না অন্তর কিসে প্রশান্তি পাবে? আমরা আল্লাহকে ভুলে থাকলেও আল্লাহ আমাদের ভুলে যান না। আচ্ছা, তুই নামাজের কথা বললে আমি যে তোকে প্রতিদিন এত কথা বলি, এত রাগারাগি করি, তোর কি একটু খারাপ লাগে না? হাবিব শান্ত স্বরে বলল, খারাপ যে লাগতো না তা তো নয়, কিন্তু আমার বিশ্বাস ছিল তুই একদিন হলেও আল্লাহর হিদায়াত প্রাপ্ত হবি। আমার কাজ ছিল তোকে নামাজের দাওয়াত দেওয়া। আমি তাই করেছি, যাতে কিয়ামতের দিন আমাকে এটার জন্য জবাবদিহি করতে না হয় যে তুমি নিজে নামাজ পড়েছো কিন্তু তোমার পাশের মানুষটাকে ডাকোনি কেন। একজন মুসলমান হিসেবে এটা আমার ইমানি দায়িত্ব। তোর কি মনে হয় আমি এভাবে প্রত্যেকদিন মসজিদে যাব, নামাজ পড়ব? তা জানি না, সেটা তো তোর মনের ব্যাপার। আল্লাহ যদি তোর মনে হেদায়েতের আলো জ্বালিয়ে থাকে তুই অবশ্যই তার দিকে ফিরে আসবি। তবে একদিন হলেও তোকে যে মসজিদে নিয়ে যেতে পেরেছি তাতে আমি সফল। কথা বলতে বলতে ওরা দুজনই রেল লাইনের ধারের কাছে চলে আসে। দুজনে রেল লাইন থেকে একটু দূরে গিয়ে বসলো। দূর থেকে একটা ট্রেন ছুটে আসার শব্দ পাওয়া যাচ্ছে। এক মুহূর্ত সময় নিয়ে হাবিব বলল, আচ্ছা এখন এসব বাদ দে, তুই আমাকে বলতো সেবার তোর বিয়ে নিয়ে আসলে কি হয়েছে?
আমি তো পুরো ব্যাপারটা জানি না, তুই কোথা থেকে কি একটা বলেছিস। আমি না পুরো ব্যাপারটা আজ অবধি বুঝে উঠতে পারিনি। হাবিবের ঘুরে ফিরে সেই প্রসঙ্গ টেনে আনাতে আবারও রনকের মনের আকাশে মন খারাপের মেঘ জমেছে। রনককে চুপ থাকতে দেখে হাবিব বলল, আচ্ছা থাক, তোর যদি খারাপ লাগে বলতে হবে না, আমি তো এমনি জানতে চেয়েছি এই ব্যাপারটা নিয়ে তোর সবসময় মন খারাপ থাকে দেখে। রনক হাবিবকে থামিয়ে বলল, না সমস্যা নেই, তুই আমার অনেক কাছের মানুষ, তোকে বলতে সমস্যা নেই, যখন শুনতে চাচ্ছিস তখন শোন। এ বলে রনক ফিরে গেল কয়েক মাস আগে ওর সাথে ঘটে যাওয়া সেই ঘটনার মাঝে। আমার বোন দুটোর বিয়ে হয়ে যাওয়ার পর পরিবারের সবাই খুব উঠে পড়ে লেগেছে আমার বিয়ের জন্য। পরিবারের সবার এক কথা, বংশের বড় ছেলে বলে কথা, বউ কিন্তু যেমন তেমন হওয়া চলবে না, সুন্দরী শিক্ষিতা হতে হবে, আবার তার বংশ নামি দামি বংশ হতে হবে। খান বংশের সাথে তো আর যেন তেন বংশের আত্মীয়তা করা চলবে না, মান সম্মান বলে একটা কথা আছে। সব দিক ভেবেচিন্তে পাত্রী দেখার কাজ এগিয়ে চলছিল, কিন্তু বিয়ের জন্য মেয়ে পাওয়া দুষ্কর হয়ে উঠল। আমরা মার্কেটে বা রাস্তায় হাজার মেয়ে দেখতে পেলেও যখন বিয়ের জন্য মেয়ে খুঁজতে যাই তখন মেয়ে পাওয়া কঠিন হয়ে যায়। মনে হয় দেশে যেন কোনো মেয়েই নেই। কোথাও মেয়ে সুন্দরী তো তার শিক্ষা কম, নয়তো বংশ ভালো না, আবার বংশ ভালো হলেও দেখা যায় হয়তো মেয়ে অরূপা, এর পছন্দ হয়তো ওর হয় না, আবার কোনো মেয়ে খাটো তো কোনো মেয়ে অতিরিক্ত লম্বা। নানান জনের নানান মত নিয়ে প্রায় 3 বছর ধরে মেয়ে দেখাদেখি চলছিল। তাদের কথা কি বলবো, আমি নিজেও তখন মেয়ে পছন্দ করা নিয়ে নানান মত বদল করেছি। আর সবচেয়ে সত্য কথা হলো, আমার পছন্দের তালিকায়ও সুন্দরী আর শিক্ষিতা মেয়ে সর্বপ্রথম ছিল, কারণ বিয়ে তো একবারই করব, সারা জীবন তাকে নিয়ে থাকতে হবে। আর তাছাড়া আমার বউ যদি সব দিক থেকে স্বয়ং সম্পূর্ণ না থাকে, তাকে নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সামনে দাঁড়াবো কি করে? আমার একটা মান সম্মানের ব্যাপার আছে না? আর এমনিতে পৃথিবীতে সব মানুষই বলতে গেলে সুন্দরের পূজারী, আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আর সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। অবশেষে একদিন বাড়ি থেকে আমাকে খবর দেয়া হলো মেয়ে পছন্দ হয়েছে বলে। আমি মেয়ে দেখলেই পাকা কথা দেয়া নেয়া হবে। ছুটি নিয়ে বাড়ি গেলাম। আমাকে নিয়ে সবাই মিলে দল বেঁধে পাত্রী দেখতে গেল। মনের মধ্যে এক প্রকার চাপা উত্তেজনা কাজ করছিল। আমি মনে মনে যেরকম মেয়ে চেয়েছিলাম এই মেয়েটা সেরকমই মেয়ে তো। আমরা ওখানে যাওয়ার আধ ঘন্টা পরে আমরিনকে একটা হালকা সবুজ রঙের শাড়ি পরিহিত অবস্থায় আমাদের সামনে নিয়ে আসা হলো। কথার মাঝখানে থেমে হাবিবের দিকে এক পলক তাকিয়ে রনক বলল, তোকে তো মেয়েটার নামই বলা হয়নি কখনো। ওর নাম ছিল আমরিন। আমরিনকে আমাদের সামনে নিয়ে আসার পর আমি নিজেই ওকে দেখে কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়েছিলাম। চোখের পলক ফেলতেই ভুলে গেলাম মেয়েটা এতটাই অপরূপা ছিল যে কি বলবো। আমার স্বপ্নের থেকে অনেক বেশি সুন্দর ছিল মেয়েটা। ওই যে মানুষ কথায় কথায় উপমা দিয়ে বলে না, তুমি চাঁদের চেয়েও সুন্দর, তখন আমার মনে হলো এই কথাটা আমরিনের বেলায় একেবারে মিলে গেছে। কিন্তু আমি তখন এই কথা ভুলে গেলাম যে চাঁদকে দেখতে যতই নির্মল মনোরম আর অপরূপ মনে হোক না কেন, চাঁদের মধ্যেও একটা দাগ আছে। মানুষের উপরের সৌন্দর্য সবকিছু নয়, তার ভেতরের সৌন্দর্যটাও দেখতে হয়। আমাকে এভাবে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে পাশে থাকা আমার ভাই বোনেরা টিপ্পনি কাটতে লাগলো। ওদের হাসির শব্দে ধ্যান ভাঙতেই লজ্জায় আমি মাথা নিচু করে ফেললাম। আমরিনও আসার পর থেকে মাথা নিচু করেছিল। মুরব্বীদের কথা জবাব দিলেও কখনো মাথা তুলে একবারও তাকায়নি আমাদের দিকে। ও যদি সেদিন একবারও আমার দিকে চোখ তুলে তাকাতো, হয়তো তখনই আমি ওর চোখে আমার জন্য একরাশ ঘৃণা দেখতে পেতাম। চেহারার কোমলতার মধ্যে অনেকটা কাঠিন্যতার ভাব খুঁজে পেতাম। মুরব্বীদের কথাবার্তা শেষে আমাকে আর আমরিনকে একা একটা ঘরে কথা বলতে দেয়া হলো। ওই রুমে আমরিনের সাথে তখন ওর ভাবিও ছিল। ভদ্রমহিলা একপাশে সরে গিয়ে আমাদের কথা বলার সুযোগ করে দিল। কিন্তু কথা কি বলবো, আমরা তো একে অপরের দিকে একবার তাকানোরও সাহস পাইনি। আমি জানতাম লজ্জা নারীর ভূষণ, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হলো এটা সম্পূর্ণ ভুল কথা। ওই কথাটা পুরুষের জন্য প্রযোজ্য। আমার নিজের হৃদস্পন্দন এত ঘন ঘন ওঠানামা করছিল যে আমি নিজেই বুঝতে পারিনি এটা কি হচ্ছে। এই প্রথম কোনো মেয়ের সাথে এতটা কাছাকাছি বসেছিলাম। আমার শরীর দিয়ে দরদর করে ঘাম পড়তে শুরু করলো। হাত পা গুলোর মধ্যে মৃদু কাঁপুনি অনুভব করলাম। মনে হচ্ছিল আমি তখনই ওখানে অজ্ঞান হয়ে যাব। আসলে সেইবার আমার জীবনের প্রথম ছিল একা একটা মেয়ের সাথে এতটা কাছাকাছি বসে থাকার। আমি যদিও আর চোখে 2-1 বার ওকে দেখেছি, কিন্তু মেয়েটা সেই থেকে যে নিচের দিকে তাকিয়েছিল আর মাথা তোলেনি। আমরা প্রায় 15 মিনিট একটা রুমে বসেছিলাম, কিন্তু কেউ কোনো টু শব্দটি পর্যন্ত করলাম না। আমার নিজেরও অবাক লাগলো যে আমি মেয়ে দেখা নিয়ে এতটা উচ্ছ্বসিত ছিলাম, সে আমি আজ একটা কথাও বলতে পারলাম না। অতিরিক্ত খুশিতে হয়তো মানুষের মুখের ভাষা এভাবেই হারিয়ে যায়। বাড়ি ফিরে আসার পর যখন আমার বড় বোন আমার মতামত জানতে চেয়েছিল, আমি কোনোরকম না ভেবে লজ্জার মাথা খেয়ে সাথে সাথে বলে ফেললাম যত দ্রুত সম্ভব বিয়ের ব্যাপারে যেন কথাবার্তা বলে ফেলে। আমার কেন জানি তখন বারবার মনে হচ্ছিল আমি যদি সিদ্ধান্ত জানাতে দেরি করি, অন্য কেউ এসে আমরিনকে আমার থেকে নিয়ে যাবে। তার ঠিক 2 দিন পরে ঠিক হলো আমাদের এঙ্গেজমেন্ট হবে। ঢাকা থেকে চাচ্চুরা সবাই চলে এসেছে। ছোট চাচ্চু আপত্তি তুলে বলল, এঙ্গেজমেন্টের কোনো দরকার নেই, পছন্দ যখন হয়েছে তখন একেবারে বিয়ে পড়িয়ে দেয়া হোক। আজকালকার মেয়েদের কোনো বিশ্বাস নেই।
আর এঙ্গেজমেন্ট যে কোনো সময় ভেঙে যেতেও পারে। আক্ত হয়ে গেলে একটা মজবুত ভিত্তিও তৈরি হয়ে যাবে। এখন ঘরোয়াভাবে আক্ত হয়ে গেলে ঈদের পরে না হয় অনুষ্ঠান করে বউ তুলে আনা যাবে। সবাই চাচ্চুর কথায় সায় দিল। এই ব্যাপারটা আমরিনদের বাড়িতে জানাতেই ওদের কাছ থেকে পূর্ণ সম্মতি পাওয়া গেল। আমি আসার আগে ওনারা নাকি আমাদের সব খোঁজ খবর নিয়েছেন, তাই নতুন করে তাদের আর দেখার কিছু ছিল না। আমার ভেতরে অদ্ভুত এক আনন্দ লহরী বেজে উঠল। এ যেন মেঘ না চাইতেই জল। আমি আমরিনকে এত তাড়াতাড়ি আমার করে পাবো, এটা আমার ভাবনাই ছিল না।